লেখিকা সুপ্রিয়া ঘোষের সম্পর্ক ত্যাগ। শোনো বৌমা, কথাগুলো আজ না বললেই নয়। এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, এই বাড়িটাই এখন তোমার আসল সংসার। বাপের বাড়ির সাথে একটু টান কমানো শেখো। কথায় কথায় ওখানে যাওয়া বা যখন তখন মাকে এটা ওটা দেওয়া, এসব দেখতে কিন্তু ভালো লাগে না। দুপুরের খাওয়া দাওয়ার পর শাশুড়ি অলকা দেবী যখন সোফায় বসে সুপারি কাটতে কাটতে কথাগুলো পৌলমীকে বললেন, পৌলমীর বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। ও তখন ডাইনিং টেবিলটা পরিষ্কার করছিল। শাশুড়ি মায়ের দিকে ঘুরে তাকিয়ে শান্ত গলায় বলল, মা, আমি তো মাসে বড়জোর একদিন বা দুদিন যাই, আর মা একা থাকে, তাই মাঝে মাঝে একটু খোঁজ নেওয়া। অলকা দেবী ওকে কথা শেষ করতে দিলেন না, হাত নেড়ে বললেন, ওই এক দুদিনই অনেক। আর এই যে সেদিন মায়ের জন্য একটা শাড়ি কিনে আনলে, এটার কি দরকার ছিল? তুমি নিজে চাকরি করো ঠিক আছে, কিন্তু তাই বলে উপার্জনের টাকা এভাবে বাপের বাড়ি ওড়াবে? বিয়ে হয়ে গেছে মানে বাপের বাড়ির প্রতি সব দায়িত্ব শেষ। মাঝে সাঝে পুজো পার্বণে দেবে, ব্যাস। সব সময় মায়ের জন্য হাত উসখুস করলে এদিকের সংসার সামলাবে কি করে? পৌলমী আর কথা বাড়ালো না। ও জানে যুক্তি দিয়ে মানসিকতা বদলানো যাবে না। অথচ ও আর আকাশ ভালোবেসে বিয়ে করেছে। আকাশ ছেলে হিসেবে ভীষণ ভালো, পৌলমীকে প্রতিটা পদে সম্মান করে। কিন্তু বিয়ের এই 3 মাসে পৌলমী একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করেছে, ওর শাশুড়ি ওর মাকে একদম সহ্য করতে পারেন না। দিন কয়েক পরের কথা, পৌলমীর মা সুমিতা দেবী ফোন করে জানালেন উনি জামাই আর মেয়েকে দেখতে একবার আসতে চান। ফোনটা রেখে পৌলমী যখন ঘরে অলকা দেবীকে বলতে গেল, মা, কাল মা একটু এ বাড়িতে আসবে বলল দুপুরের দিকে। কথাটা শুনতে অলকা দেবীর মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। উনি বললেন, কাল? তা আসুক, কে মানা করেছে? আমার পায়ের ব্যথাটা সকাল থেকে বেড়েছে, হাঁটাচলা করতে পারছি না একদম। পৌলমী অবাক হয়ে তাকিয়ে রইল। এই কিছুক্ষণ আগেও উনি গুনগুন করে গান গাইছিলেন, আর মা আসার কথা শুনতেই উনি অসুস্থতার ভান করতে লাগলেন। পৌলমী তাও নিজেকে শান্ত রেখে বলল, ঠিক আছে মা, তোমার শরীর খারাপ হলে তুমি ঘরেই বিশ্রাম নিও। মা তো আমার সাথে দেখা করতে আসছে, তোমার ওপর কোনো চাপ পড়বে না। পৌলমীর মা যখন এলেন, অলকা দেবী সত্যি সত্যি একটা চাদর মুড়ি দিয়ে ঘরে শুয়ে রইলেন। সুমিতা দেবী বারবার জিজ্ঞেস করলেন, তোর শাশুড়ির কি হয়েছে রে পৌলমী? ওনার ঘরে গিয়ে একবার দেখে আসবো? পৌলমী কোনো মতে সামাল দিয়ে বলল, না মা, ওনার একটু মাথা ধরেছে, ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন, তুমি বসো। মায়ের মলিন মুখের দিকে তাকিয়ে পৌলমীর নিজের মনের ভেতরটা ভীষণ ছোট হয়ে যাচ্ছিল। কিছুদিন পরের ঘটনা, পৌলমীর মায়ের জন্মদিন 2 দিন পরেই পৌলমী আর আকাশ দুজনে মিলে ঠিক করলো এবার মাকে একটা ভালো উপহার দেবে। অফিস থেকে ফেরার পথে ওরা দুজনে মিলে একটা সোনার দোকানে গিয়ে একজোড়া সুন্দর সোনার কানের দুল পছন্দ করে কিনলো। আকাশী জোর করে বলল, পৌলমী, আমরা দুজন মিলে উপহারটা মাকে কিনে দিই। বাড়ি ফিরে পৌলমী বেশ আনন্দ নিয়ে প্যাকেটটা খুলে অলকা দেবীকে দেখাতে গেল। ভাবলো হয়তো শাশুড়ি মা খুশি হবেন, বা অন্তত ডিজাইনটার প্রশংসা করবেন। অলকা দেবীর হাতে বাক্সটা দিয়ে পৌলমী বলল, দেখো তো মা, দুজোড়া কেমন হয়েছে, পরশু মায়ের জন্মদিন, উপহার দেব বলে আনলাম। বাক্সটা খোলা মাত্রই অলকা দেবীর চোখ দুটো যেন রাগে জ্বলে উঠল। উনি দুলজোড়া দেখে খপ করে বাক্সটা বন্ধ করে ডাইনিং টেবিলে ছুঁড়ে দিলেন। বেশ চড়া গলায় বলে উঠলেন, আমার ছেলের পয়সায় থাকবে, খাবে, আর চাকরির সব পয়সা ওই বাড়িতে দিয়ে আসবে? এত বড় সাহস তোমার! আমার ছেলে খেটে মরবে আর তুমি সেই টাকা দিয়ে বাপের বাড়ি আদর ফলাবে? এতদিনের জমানো সমস্ত ক্ষোভ, অপমান আর ধৈর্যের বাঁধ এক মুহূর্তে ভেঙে গেল পৌলমীর। ও আর চুপ করে থাকতে পারল না। সোজা শাশুড়ির চোখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল, মা, আপনি কি মনে করেছেন বলুন তো আমি আপনার ছেলের পয়সায় খাই? আপনার ছেলেকে আজ রাতে একবার জিজ্ঞেস করে দেখবেন,
এই সংসারের কোন কোন দায়িত্ব আমি পালন করি, বাজারের খরচের কতটুকু আমি দিই, আর তাছাড়া আমি এই যে চাকরিটা করছি, যে টাকাটা আমি রোজগার করি, সেটা আমার নিজের যোগ্যতা আর আমার বাবা মায়ের পরিশ্রমের জন্য। ওনারা কষ্ট করে আমায় পড়িয়েছেন বলেই আজ আমি স্বাবলম্বী। অলকা দেবী পৌলমীর এই রূপ দেখে চমকে উঠলেন, কিন্তু নিজের জেদ ছাড়লেন না। উনিও চিৎকার করে বললেন, মুখে মুখে তর্ক করছো বৌমা? শোনো, এটাই চিরকালের নিয়ম। বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের নিজের বাড়ি হয়, অত বাপের বাড়ির কথা ভাবলে আর এই সংসার টেকে না। পৌলমী এক চুলো না দমে বলল, না টিকুক তাহলে। যে বাবা মা আমাকে ছোট থেকে এত বড় করলেন, কষ্ট করে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করালেন, তাদের একটা উপহার দিলে বা তাদের সঙ্গে সম্পর্ক রাখলে যদি আমার সংসার ভেঙে যায় তবে ভাঙুক, দরকার নেই আমার এমন সংসারের। আর আপনি যে ছেলের পয়সার খোটা দিচ্ছেন না, আপনার ছেলে যখন আপনাকে কোনো উপহার দেয় বা আপনার সমস্ত খরচ চালায়, তখন তো আমার মা কোনোদিন এসে আপত্তি করেন না যে জামাই কেন নিজের মাকে টাকা দিচ্ছে। তাহলে আমার বেলায় আপনি কেন কথা বলবেন? অলকা দেবী ভাবতেও পারেননি যে শান্ত চটপটে মেয়েটা 3 মাসের মাথায় ওনার চোখের দিকে তাকিয়ে এভাবে কথা বলবে। ওনার চেনা ছকের বাইরে গিয়ে পৌলমী যখন নিজের অধিকারের কথাগুলো সপাটে বলছিল, অলকা দেবীর ফর্সা মুখটা রাগে আর অপমানে লাল হয়ে উঠেছিল। তিনি টেবিল থেকে সোনার দুলের বাক্সটা আবার হাতে তুলে নিয়ে ঝাঁকিয়ে বললেন, কি বললে তুমি? সংসার ভাঙলে ভাঙুক? কত বড় অহংকার তোমার! একটা সোনার দুলের জন্য তুমি আজ নিজের শাশুড়িকে এভাবে অপমান করছো, আর ছেলের কথা বলছো? আকাশ আমার নিজের রক্ত, ও আমাকে দিলে সেটা ওর কর্তব্য। তোমার মায়ের ওপর আমার ছেলের কিসের কর্তব্য শুনি? পৌলমী একটা গভীর শ্বাস নিল। ও নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে বলল, আপনার ছেলে আমার মাকে ভক্তি শ্রদ্ধা করে মা। আর এই যে দুলটা আপনাকে দেখালাম, এটা আমি একা কিনে আনিনি, এটা আমরা দুজন মিলে পছন্দ করে কিনেছি। আকাশ নিজেই সাথে ছিল। তাহলে যেখানে আপনার ছেলের বা আমার নিজেদের মধ্যে কোনো সমস্যা নেই, সেখানে আপনার এত সমস্যা কেন থাকবে বলুন তো? আমার মা তো কোনোদিন আমাকে এসব ছোট লোকামি শেখায় না। মা তো কোনোদিন বলেনি যে তোর শাশুড়িকে কিছু দিবি না, সব টাকা নিজের জন্য জমাবি। শুনুন মা, যুগ পাল্টেছে, একটু চিন্তাধারাটা পাল্টান, মনটা একটু বড় করুন, মানুষকে ভালোবাসতে শিখুন। দেখবেন এই সংসারটা এমনি অনেক সুখের হবে। ঠিক এই মুহূর্তের ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলো আকাশ। দুইজনের দিকে তাকিয়ে আকাশ গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে? বাইরে পর্যন্ত তোমাদের চিৎকার শোনা যাচ্ছে, কি নিয়ে ঝামেলা হচ্ছে? পৌলমী অলকা দেবীর দিকে একবার তাকিয়ে আকাশের দিকে ফিরল। ও চায়নি আকাশ এই অশান্তির মধ্যে পড়ুক, তাই ও নিজের গলাটা নামিয়ে নিয়ে বলল, তেমন কিছু না আকাশ, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি চা দিচ্ছি। কিন্তু অলকা দেবী এই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। তিনি এতক্ষণ পৌলমীর যুক্তির সামনে কোণঠাসা হয়ে পড়েছিলেন, এবার ছেলেকে দেখে ওনার আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গেল। তিনি কাঁদো কাঁদো মুখে বললেন, তেমন কিছু নয় মানে? তুই নিজের চোখে দেখ বাবু, তোর বউ আমাকে এতক্ষণ ধরে কিভাবে অপমান করলো। তুই ঘরে ঢোকার পরেও ও কেমন বানিয়ে বানিয়ে বলছে কিছু নয়। আকাশ নিজের মায়ের স্বভাবটা খুব ভালো করেই জানে। ও শান্তভাবে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, পৌলমী তোমাকে ঠিক কি বলেছে আরো কতটুকু বলতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আসল ব্যাপারটা কি সেটা আগে আমায় বলো। অলকা দেবী আঁচল দিয়ে চোখ মোছার ভান করে বললেন, আমি কি অন্যায় কিছু বলেছি রে? আমি তো শুধু বললাম, বৌমা, এত দামি দামি সোনার উপহার তোমার মাকে এই সময় দেওয়ার কি দরকার আছে? এখন তোমাদের নতুন সংসার একটু গুছিয়ে চলার সময়, ব্যাস। এইটুকু বলতেই ও আমাকে কত করে শুনিয়ে দিল। বলল ও নিজের টাকায় চলে, ও যা খুশি করবে, তুই নাকি ওকে ফুল সাপোর্ট করিস। আকাশ মায়ের কথাগুলো শুনল,
কিন্তু ওনার মুখের দিকে তাকালো না। ও ডাইনিং টেবিলে রাখা জলের বোতল থেকে এক ঢোক জল খেয়ে মায়ের মুখোমুখি এসে দাঁড়ালো। ও বলল, মা, তুমি কি সত্যি ভাবো যে তুমি আমার শ্বশুরবাড়ির লোকেদের পছন্দ করো না? এটা আমি জানি না। তোমার কি ধারণা আমি এত বোকা? আকাশের মুখে এই কথাটা শুনে অলকা দেবী থমকে গেলেন। ওনার কান্নার অভিনয়টা এক নিমেষে বন্ধ হয়ে গেল। আকাশ বলতে থাকলো, আমি সব জানি মা, সব বুঝি। বিয়ের পর থেকে পৌলমীর মা যেদিনই এ বাড়িতে আসতে চেয়েছেন, তুমি কোনো না কোনো বাহানায় অসুস্থ হয়ে ঘরে শুয়ে থেকেছ। পৌলমী যখনই ওনার জন্য একটা শাড়ি বা সামান্য কিছু কিনে এনেছে, তুমি মুখ হাড়ি করে বসে থেকেছ। আমি কিন্তু এতদিন একটা সীমা পর্যন্ত অপেক্ষা করছিলাম। আমি ভেবেছিলাম তুমি নিজে থেকে বুঝবে, পরিস্থিতিটা সহজ হবে। কিন্তু আজ তুমি নিশ্চয়ই পৌলমীকে এমন কিছু বলেছ যার জন্য ও তোমাকে কথা শোনাতে বাধ্য হয়েছে। অলকা দেবী এবার থতমত খেয়ে বললেন, বাবু, তুই নিজের মায়ের থেকে ওই পরের বাড়ির মেয়েটাকে বেশি বিশ্বাস করছিস? পৌলমী এই বাড়ির বৌমা, ও কোনো পরের বাড়ির মেয়ে নয়। আকাশ স্পষ্ট গলায় বলল। আর তুমি নিজের সম্মানটা দয়া করে নিজে নষ্ট করো না মা। একটা সোজা হিসেব তোমায় বলি, তুমি যদি পৌলমীর মাকে সহ্য করতে না পারো, ওনাকে সম্মান দিতে না পারো, তবে পৌলমীও কোনোদিন তোমাকে মন থেকে মা বলে মানতে পারবে না। এটাই স্বাভাবিক নিয়ম। আসলে সন্তানরা এরকমই হয় মা। বাবা মায়ের অপমান কোনো সন্তান মুখ বুজে মেনে নিতে পারে না। আজ পৌলমী যেমন ওর মায়ের অপমান সহ্য করতে পারেনি, ঠিক তেমনি কালকে যদি কেউ তোমাকে অপমান করে, আমিও সেটা মেনে নিতে পারবো না। অলকা দেবী স্তম্ভিত হয়ে নিজের ছেলের দিকে তাকিয়ে রইলেন। ওনার মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছিল না। অলকা দেবী সোফাটায় যেন পাথর হয়ে বসে রইলেন। নিজের ছেলের মুখ থেকে এত বড় সত্যিটা এভাবে সপাটে শুনতে হবে, সেটা তিনি স্বপ্নেও ভাবেননি। ঘরের সিলিং ফ্যানটার একটানা আওয়াজ ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। আকাশের গলাটা এবার আরো একটু নরম হলো। ও মায়ের খুব কাছে গিয়ে বসলো। অলকা দেবীর একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, দেখো মা, আমরা দুজনে যখন নিজেদের উপার্জনে, নিজেদের পছন্দে ভালো আছি, তখন ঘরের মধ্যে এইসব উটকো ঝামেলা বাড়িয়ে কি লাভ বলো তো? যে বাবা মা আমাদের ছোট থেকে এত বড় করলেন, নিজেরা না খেয়ে আমাদের কষ্ট করে পড়াশোনা করিয়ে আজ এই জায়গায় দাঁড় করালেন, তাদের যদি আমরা নিজের পায়ে দাঁড়িয়েই ভুলে যাই, তবে আমাদের মতো অমানুষ আর কেউ হবে না মা। তুমি কি সত্যি চাও যে তোমার ছেলে আর তোমার বৌমা সমাজের চোখে তেমন অমানুষ হয়ে উঠুক? অলকা দেবী আকাশের হাতের দিকে তাকিয়ে রইলেন। ওনার ঠোঁট দুটো কাঁপছিল, কিন্তু অহংকার আর মাতৃত্বের এক অদ্ভুত লড়াইয়ে ওনার মুখ দিয়ে একটা কথাও বেরোলো না। নিজের ছেলের এই যুক্তিপূর্ণ কথার সামনে ওনার এতদিনের গড়ে তোলা সংসারের নিয়মের দেওয়ালটা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ওনার মনে পড়ে গেল নিজের বিয়ের প্রথম প্রথম বছরগুলোয় ওনার শাশুড়িও ওনার বাপের বাড়ি যাওয়া নিয়ে ঠিক এই রকমই খুঁতখুত করতেন। আর তখন ওনার নিজের কেমন লাগতো। আজ অন্যায়ের সেই একই চাকাও নিজে ঘোরাচ্ছিলেন। আকাশ এবার পৌলমীর দিকে তাকালো। পৌলমীর চোখ দুটো তখন জলে ভরে এসেছে। তবে এই জল অপমানের বা কষ্টের নয়, এটা এক পরম তৃপ্তির জল। ও মনে মনে ভাবছিল, জীবনেও এমন কি পূর্ণ করেছিল কে জানে, যার ফলে আকাশের মতো একজন বিচক্ষণ, মেরুদণ্ড সোজা আর বিচার বুদ্ধি সম্পন্ন মানুষকে সে স্বামী হিসেবে পেয়েছে। যে পুরুষ নিজের মাকে অন্ধের মতো সমর্থন না করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের স্ত্রীর আত্মসম্মান রক্ষা করতে পারে, তার সাথে যে কোনো পরিস্থিতিতেই সংসার করা যায়। পৌলমী চোখটা মুছে রান্নাঘরের দিকে পা বাড়ালো। আকাশকে এখন আর কিছু বলার দরকার নেই, ও এক কাপ চা করে আনাটাই শ্রেয় মনে করলো। মিনিট পাঁচেক পর পৌলমী যখন দু হাতে দুটো চায়ের কাপ নিয়ে বসার ঘরে এলো, তখন দেখলো অলকা দেবী সোফা থেকে উঠে নিজের ঘরের দিকে যাচ্ছেন।
আকাশ চায়ের কাপটা হাত থেকে নিয়ে পৌলমীর দিকে তাকিয়ে আলতো করে হাসলো, বলল, আজকের চাটা কিন্তু একটু কড়া করে দিও পৌলমী, মাথাটা বড্ড ধরেছে। পৌলমী হাসলো, কড়া করেই দিয়েছি, তুমি বসো, আমি আসছি। পৌলমী আর না দাঁড়িয়ে সোজা অলকা দেবীর ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। দেখলো অলকা দেবী জানলার বাইরে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছেন। পৌলমী আস্তে করে ঘরে ঢুকে টেবিলের ওপর চায়ের কাপটা রাখলো, তারপর অলকা দেবীর খুব কাছে গিয়ে দাঁড়ালো। মা, চাটা খেয়ে নাও, মাথা ধরাটা কমবে। পৌলমী খুব সাধারণ গলায় বলল, যেন একটু আগে এই বাড়িতে কোনো ঝড়ই বয়ে যায়নি। অলকা দেবী আস্তে করে ঘুরে তাকালেন। পৌলমীর মুখে এক অদ্ভুত শান্ত মায়া মাখানো। অলকা দেবী কাপটা হাতে নিলেন, তারপর নিচু গলায় বললেন, পরশু তো তোমার মায়ের জন্মদিন পৌলমী, তোমরা আমাকেও সঙ্গে করে নিয়ে যেও। জামাই আর মেয়ে উপহার তো দেবেই, আমি ওনার জন্য একটা ভালো শাড়ি কিনে নিয়ে যাব, সেটা আমি নিজের হাতে ওনাকে দেব। পৌলমী অবাক হয়ে শাশুড়ির দিকে তাকালো। ওনার চোখে একটা অপরাধ বোধের ছায়া। পৌলমী হেসে অলকা দেবীর একটা হাত ছুঁয়ে বলল, মা, তুমি বললে আমি আজকেই মাকে ফোন করে জানিয়ে দেব, মা খুব খুশি হবেন। পৌলমী বুঝলো যুগ সত্যি পাল্টাচ্ছে, আর সেই পাল্টানোর হাওয়া এবার ওদের এই ছোট্ট সংসারেও লাগতে শুরু করেছে। সংসার তখনই প্রকৃত সুখে ভরে ওঠে যখন সম্পর্কের বেড়াজাল পেরিয়ে পারস্পরিক সম্মান আর চিন্তাধারার উদারতা প্রকাশ পায়। বিয়ের পর একটি মেয়ের বাপের বাড়ির প্রতি দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং যে পুরুষ নিজের মায়ের পাশাপাশি স্ত্রীর বাবা মাকেও সমানভাবে সম্মান দিতে পারে এবং অন্ধ না হয়ে ন্যায়ের পাশে দাঁড়াতে পারে, সেই সংসারে চিরকাল শান্তি বজায় থাকে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।